সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সুস্থতা আমাদের কাম্য। আমরা ইতিমধ্যেই জীববিজ্ঞান ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশ নিয়ে তোমাদের কিছু দেখাবো। আমি সুজন চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আমরা আজকে শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা কিছু অংশ তোমাদের দেখিয়েছি এবং শ্রেণীবিন্যাসের সংজ্ঞা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা বোর্ডে কিছু ছবি দেখতে পাচ্ছি, আমরা একটু খেয়াল করি। অর্থাৎ সিলোমের উপর ভিত্তি করে, সিলোম মানে একটা গহ্বর, এই গহ্বরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এই ভাগেরই একটা অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি সিলোমের উপর ভিত্তি করে প্রাণী তিন প্রকার। এক নম্বরে অ্যাসিলোমেট, অপ্রকৃত সিলোমেট এবং প্রকৃত সিলোমেট। আমরা নিচের দিকে একটু চিত্র দেখতে পাচ্ছি। আমরা যদি তিনটা অংশ দেখতে পাচ্ছি, একটা প্রাণীর অংশ কাটা, দেহপ্রাচীরগুলা অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্মে বিভক্ত। আমরা সর্বাপেক্ষা বাইরের স্তরটাকে আমরা বলবো অ্যাক্টোডার্ম, ভিতরের স্তরকে বলবো আমরা অ্যান্ডোডার্ম এবং মাঝখানের অংশটাকে বলবো আমরা মেসোডার্ম। এই তিনটা অংশে বিভক্ত উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি। আমরা একটু খেয়াল করি, একটা প্রাণীকে যখন আমরা কাটবো তখন আমরা এর বিভিন্ন অংশগুলো একটু খেয়াল করি। আমরা প্রথমেই অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে সিলোমবিহীন। যে সকল প্রাণীর অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানে কোনো গহ্বর না থাকে তাদেরকে বলবো আমরা অ্যাসিলোমেট। অর্থাৎ মেসোডার্ম অংশটা এক ধরনের প্যারেনকাইমা নামক কোষ দিয়ে গঠিত। অর্থাৎ মেসোডার্ম উদ্ভূত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত যদি মেসোডার্ম অংশটা জুড়ে থাকে তখন সেটাকে বলবো আমরা অ্যাসিলোমেট। আমরা একটু খেয়াল করি, বাইরের অংশ অ্যাক্টোডার্ম, ভিতরের অংশ অ্যান্ডোডার্ম এবং মেসোডার্ম অংশটা সম্পূর্ণ ভর্তি, কোনো ফাঁকা অংশ নেই। এই অংশে কোনো ফাঁকা না থাকার কারণে, অর্থাৎ এই অংশটা প্যারেনকাইমা নামক একটা কোষ দিয়ে গঠিত, এই কারণে এর মধ্যে যেহেতু কোনো গহ্বর নেই, তাই আমরা এই প্রাণীগুলোকে বলবো অ্যাসিলোমেট। আমরা উদাহরণ হিসাবে একটা টেনিয়াসোলিয়াম নামক একটা ফিতা কৃমিকে আমরা যদি মাঝখান থেকে প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা এই অংশগুলো খুব সহজেই দেখতে পাবো। তাহলে আমরা অ্যাসিলোমেট আবার একটু খেয়াল করি, যে সকল প্রাণীদের অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানে যে মেসোডার্ম অংশটা আছে সেই মেসোডার্ম অংশে কোনো ফাঁকা জায়গা নেই, সেই অংশটা এক ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে ভর্তি থাকে। এই কারণে এই ধরনের প্রাণীকে দেহ গহ্বর দেখা যায় না, এরা হইল অ্যাসিলোমেট। দুই নম্বর অংশে আমরা আরেকটা প্রাণী দেখতে পাচ্ছি, সেটার কর্তিত অংশ আমরা যদি প্রস্থচ্ছেদ দেখি তাহলে আমরা দেখতে পারবো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম আছে এবং এই মেসোডার্ম অংশ থেকে উদ্ভূত একটা অংশ, একটা গহ্বরের সৃষ্টি হয়েছে। এবং এই গহ্বরটা একটু খেয়াল করলে দেখবো গহ্বরটা কোনো ধরনের পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত নয়। পেরিটোনিয়াম হলো মেসোডার্ম উদ্ভূত এক ধরনের পর্দা, যাকে পেরিটোনিয়াম বলা হয়। আমরা এই অংশটাকে আমরা দেখবো অপ্রকৃত সিলোম, যাকে সিউডোসিলোম বা মিথ্যা সিলোম বলা হয়। আমি আবার বলছি, যে সকল প্রাণীর দেহ গহ্বর কোনো ধরনের পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত নয়, অর্থাৎ মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নয় অথচ গহ্বর আছে মেসোডার্ম উদ্ভূত, সেই সকল প্রাণীকে আমরা বলবো অপ্রকৃত সিলোমযুক্ত বা মিথ্যা সিলোম। আমরা বোর্ডে যে চিত্রটা দেখছি সেটা হলো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস নামক একটা গোল কৃমির চিত্র। এই চিত্রটাকে, এই প্রাণীটাকে যদি আমরা একটা স্লাইডে প্রস্থচ্ছেদ নেই তাহলে আমরা বাইরের থেকে ভিতরের দিকে যে অংশগুলো দেখতে পারবো। আবার খেয়াল করছি, অ্যাক্টোডার্ম বাইরের স্তর, মেসোডার্ম মাঝখানের স্তর, অ্যান্ডোডার্ম একেবারে ভিতরের স্তর। এই মেসোডার্ম অংশে একটা গহ্বর তৈরি হয়েছে, সেই গহ্বরটাকে আমরা সিউডোসিলোম বলবো এবং এই গহ্বরটাকে আমরা প্রকৃত সিলোম বলতে পারবো না। এই কারণে
মেসোডার্ম উদ্ভূত কোনো ধরনের পর্দা দ্বারা এই অংশটা আবৃত নয়। তাহলে আমরা মিথ্যাসিলোমে আমরা আসতে পারি এই শর্তে যে মিথ্যাসিলোমে কোনো ধরনের পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা গহ্বরটা আবৃত থাকবে না। এরপরে আমরা আসি প্রকৃত সিলোম। প্রকৃত সিলোম যাকে ইউসিলোমেট বলা হয়। এবারে আমরা একটা কেঁচোর প্রসেসে দেখি। মেটাফেরা পোস্তমা মানে কেঁচোর বৈজ্ঞানিক নাম। সেই কেঁচোকে যদি আমরা একটা প্রস্তচ্ছেদ একটা নিয়ে স্লাইডে দেখি, তাহলে আমরা নিম্নলিখিত অংশগুলো দেখতে পাবো। 1 নম্বরে সর্বাপেক্ষা বাইরের দিকে অ্যাক্টোডার্ম, একেবারে ভিতরের দিকে এন্ডোডার্ম এবং মাঝখানে অংশে মেসোডার্ম। এই মেসোডার্ম অংশে মেসোডার্ম উদ্ভূত এক ধরনের গহ্বর এবং গহ্বরের তার চারপাশে এক ধরনের পর্দা উপস্থিত থাকে। এই পর্দাকে বলবো আমরা পেরিটোনিয়াম পর্দা। তাহলে আমরা প্রকৃত সিলোমের সংজ্ঞায় আসি। যে সকল প্রাণীর দেহ গহ্বর, মেসোডার্ম উদ্ভূত দেহ গহ্বর পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে, সেই সকল প্রাণীকে আমরা বলবো প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এক্ষেত্রে মেসোডার্ম থেকে মেসোডার্ম উদ্ভূত এক ধরনের পর্দা দ্বারা গহ্বরটা সম্পূর্ণভাবে আবৃত থাকবে। অতএব আমরা বলতে পারি যে সকল প্রাণীর দেহ গহ্বর পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে, সেই সকল প্রাণীকে আমরা বলবো প্রকৃত সিলোমযুক্ত বা ইউসিলোমেট। আমরা নেক্সটে আসি শ্রেণীকরণের নীতি। আমরা যদি শ্রেণীবিন্যাস করতে যাই, তাহলে আমরা কতগুলো অংশ একটু দেখি। কোনো প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে গেলে আমরা নিম্নলিখিত পদ্ধতিতে কোনো একটা প্রাণী কি যখন নূতনভাবে আবিষ্কৃত হয়, তখন ওই প্রাণীটা আসলে শ্রেণীবিন্যাসের কোন অংশে পড়বে, আমরা যারা পরবর্তীতে বিজ্ঞানী হব, বিজ্ঞান নিয়ে গবেষণা করব, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে শ্রেণীবিন্যাস কাকে বলে, কিভাবে শ্রেণীবিন্যাস করতে হয়। তারই শ্রেণীবিন্যাসের নীতিতে কয়েকটা ক্যাটাগরি অনুযায়ী আমরা আগাবো। 1 নম্বরে ক্যাটাগরি বিন্যাস। প্রাণীটা কোন ধরনের, সেই ধরনের উপর ভিত্তি করে বাহ্যিকভাবে দৃষ্টিতে যা দেখা যায় তার উপর ভিত্তি করে বড় ছোট আণুবীক্ষণিক ইত্যাদিতে সাজাবো, যাকে বলে ক্যাটাগরি বিন্যাস। 2 নম্বরে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। প্রত্যেকটা প্রাণীর বা প্রত্যেকটা শ্রেণীর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীটাকে আমরা দেখে কোন শ্রেণীতে পড়বে সেটা সাজানোর উদ্দেশ্য আমরা যে ভাগটা করব সেটাকে বলে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা ওই শ্রেণীতে তাকে অন্তর্ভুক্ত করব। 3 নম্বরে আসি নামকরণ। কোনো প্রাণীকে আবিষ্কার করার পর তার একটা যথোপযুক্ত নাম দেওয়া জরুরি। কারণ সকল প্রাণীর একটা নিজস্ব নাম থাকা দরকার এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কতগুলো নাম আছে। আমরা অবশ্যই সেই বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণীটাকে নামকরণ করব। সেই নামকরণের ক্ষেত্রে আমরা আবার 2টা বিষয় খেয়াল করব। একটাকে বলা হয় দ্বিপদ নামকরণ, আর একটাকে বলা হয় ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামে যদি 2টা পদের সমন্বয় গঠিত হয়, আবার বলছি 2টা পদ, একটা গণ এবং একটা প্রজাতি। তাই আমরা আসি কোনো প্রাণীর নামকরণের ক্ষেত্রে গণ এবং প্রজাতি এই 2 পদের সমন্বয়ে গঠিত নামকরণ পদ্ধতিকে আমরা বলবো দ্বিপদ নামকরণ। এরপরে আসি ত্রিপদ নামকরণ। কোনো প্রাণীকে যখন 2টা প্রজাতির প্রাণী, একই প্রজাতির প্রাণীর মধ্যেও যথেষ্ট কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, এই পার্থক্য পরিলক্ষিত হওয়ার কারণে বিজ্ঞানীরা ত্রিপদ নামকরণের আবির্ভাব করেছেন। আমরা প্রথমে একটু খেয়াল করি, যখন কোনো প্রাণী একই প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ব্যাপক কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, তখন ওই জায়গায় আমরা আরেকটা বিজ্ঞানসম্মত উপায় নামকরণ পদ্ধতির ক্ষেত্রে ত্রিপদ নামকরণের ব্যবহার করা হয়েছে এবং সেইটা হলো উপপ্রজাতি। আমরা প্রথমেই খেয়াল করি নামকরণের ত্রিপদ নামকরণের ক্ষেত্রে প্রথমত গণ, 2 নম্বরে প্রজাতি এবং 3 নম্বরে উপপ্রজাতি, এই 3টা পদের সমন্বয়ে গঠিত নামকরণ পদ্ধতিকে আমরা বলবো ত্রিপদ নামকরণ। আবার খেয়াল করি, কোনো প্রাণীর নামকরণের ক্ষেত্রে গণ, প্রজাতি এবং উপপ্রজাতি এই 3টা পদের সমন্বয়ে গঠিত নামকরণ পদ্ধতিকে আমরা বলবো ত্রিপদ নামকরণ। এভাবে এরপরে কোনো প্রাণীকে আমরা যদি আহরণ করি, সেটাকে পরবর্তীতে গবেষণার জন্য কাজে লাগানোর জন্য একটা সংরক্ষণ প্রক্রিয়া দরকার।
সেইটা বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়, শুকিয়ে বিভিন্নভাবে তরলে সংরক্ষণ করা হয়, পানিতে ভিজিয়ে। এরপরে আসি শনাক্তকরণ পদ্ধতি। এই সকল পদ্ধতিগতভাবে প্রক্রিয়া অনুসরণ করার পরে আমরা এই প্রাণীটাকে কোনো একটা দলে ভাগ করব, অর্থাৎ প্রাণীটাকে নির্দিষ্ট দলে ফেলাকে যদি না পড়ে তাহলে আবার নতুন একটা প্রাণী আবিষ্কৃত হলো, তার জন্য নতুন একটা অংশ তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা শনাক্তকরণ করে ওই প্রাণীটাকে ওই দলে ফেলব। এরপরে আসি শ্রেণীবিন্যাসটা আমরা কেন করব। আগেই একটু বলা হয়েছে পৃথিবীতে প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করা হয় জ্ঞান আহরণের জন্য। 2 নম্বর কোশ্চেন, কেন আমরা জ্ঞান আহরণ করব? এই জ্ঞান আহরণের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় একটু খেয়াল করি। 1 নম্বরে তাত্ত্বিক প্রয়োজনীয়তা, 2 নম্বরে আসি আমাদের ফলিত প্রয়োজনীয়তা। তাত্ত্বিক প্রয়োজনীয়তা মানে এইটা পৃথিবীর জন্য কতটা ক্ষতিকর, কতটা উপকারী বা কি উপকার বয়ে আনে সেটা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা। 2 নম্বরে ফলিত প্রয়োজনীয়তা, এইটা পৃথিবীর জন্য, মানুষের জন্য কি উপকার করে, এইটা দিয়ে মানুষ কিভাবে, ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান মানুষ কিভাবে এটাকে কাজে লাগিয়ে লাভবান হতে হবে এই বিষয়, বা এটাকে কিভাবে চাষ করে মানুষ সমৃদ্ধশালী হবে সেইটা নিয়ে আলোচনা করাই হলো ফলিত প্রয়োজনীয়তা। যাই হোক, আমরা 3টা ক্লাস নিলাম এবং আমরা এই 3টা ক্লাসে তোমাদের বাড়ির কাজ তেমন কিছু দেওয়া হয় নাই। আমরা 3য় ক্লাসে এসে তোমাদের কিছু বাড়ির কাজ দিব। আমরা একটু খেয়াল করি, দ্বিস্তরী এবং ত্রিস্তরী এ এবং বি 2টা শ্রেণীবিভাগ দেওয়া আছে ভাগে। এরপরে নিচে লেখা আছে প্রাণী শ্রেণীবিন্যাসকরণে এ ও বি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, উক্তিটি মূল্যায়ন করো। আমি আশা করি তোমরা এই দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী সম্পর্কে, এইটা প্রাণী শ্রেণীবিন্যাসকরণে কিভাবে ভূমিকা রাখে, এটা তোমরা অবশ্যই বাসায় বসে মূল্যায়ন করে লিখে আনবে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করব।